টিভি দেখছিলাম, ওই ভাইরা এলো বলে এই যে শুনে শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন অমিত শাহ যে দলনেতা নির্বাচিত হয়েছে এবং আগামী পশ্চিমবাংলার বিজেপি রাজ্য সরকারের গভর্নমেন্টের ব্যাটন ধরছেন শুভেন্দু অধিকারী। সত্যি বলতে আনন্দে উদ্বাহু হয়ে নাচতে ইচ্ছা করছিল, কিন্তু সে বয়স তো আর নেই নাচার বয়স। শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার যে পরিচয় এবং আমার যে সম্পর্ক, এখনও জেলাতে আসলে মাস্টারমশাই কোথায়, এই যে একটা প্রাণের ডাক, এবং তার সঙ্গে অনেক অনেক গল্প হয়েছে। মানে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে আপনি এত ছোটেন কি করে, তো আমাকে গল্পের ছলে বলছিলেন যে আমাকে বা ওই যে গাড়িটা নিয়ে চাপতেন স্করপিও, মহিন্দ্রা ওনাকে সে বছরে গোটা পুরস্কার ওনাকে ভূষিত করেছিলেন যে একজন মানুষ এত ত্যাগী, এত তার সাহস, গোটা একটা দলকে দাঁড়ানোর পেছনে এই সময়কালে তার যে মুভমেন্ট। ধরুন ওনার রাজনৈতিক জীবন গল্প হচ্ছিল যে কাথি কলেজে জিএস থেকে শুরু হয়েছে, তার পরবর্তীকালে এমএলএ হওয়া, মন্ত্রী হওয়া, পার্লামেন্টে যাওয়া, আবার দুবার একজন রানিং চিফ মিনিস্টারকে হারানো, এবং গোটা রাজ্যের বিজেপির কর্মীদের মধ্যে যে উৎসাহ তিনি তৈরি করেছে যে আমরাও পারবো, যে এরকমের একটা জঘন্য অপরাধী সরকার, চোর সরকারকে সরাতে। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যটাকে শত সহস্র যোজন পেছনে ফেলে দিয়েছে কয়েক বছরে, চুরি চামারি জালিয়াতি কাটমানি ছাড়া কিছু নেই, গোটা এডুকেশন সিস্টেমটাকে নষ্ট করে। আমরা যারা একটু পড়াশোনা করেছি, এতদিন ধরে শিক্ষকতা চাকরি করেছি, গোটা এডুকেশন সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে, স্বাস্থ্য শেষ করে দিয়েছে। উনি সব জানতা একদম ভগবান নিজেকে মনে করতেন। এই গভর্নমেন্টটাকে আমাদের সরানোর পেছনে বিজেপির সমস্ত কার্যকর্তাদের অবদান আছে, সবার, একদম কেন্দ্রীয় নীতি থেকে শুরু করে। কিন্তু শুভেন্দু অধিকারী এই সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে যে লিডারশিপ দিয়েছেন, এবং তার সঙ্গে মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য বা পূর্বতন সভাপতি সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ, সবাই মিলে যে একটা টিম লিডারশিপ গড়ে উঠেছে, এটা তার ফল হচ্ছে আজকের এই বড় পাওনাটা। খুবই খুশি হয়েছি। রাত্রি 8টায় বেরোবো, 12টার মধ্যে কলকাতা পৌঁছে যাব। একটু থাকবো কলকাতায় কোথাও গিয়ে, সবাই মিলে দুটো গাড়ি নিয়ে যাচ্ছি। ভোরবেলা ইচ্ছে আছে ব্রিগেডে যাব, সঙ্গে যারা যাচ্ছে তারা একটু আগে ছবি তুলবে, একদম শপথ গ্রহণ অনুষ্ঠান দেখে আবার কালকে সন্ধ্যাবেলার মধ্যে বা রাত্রির মধ্যে বাড়ি চলে আসবো, এটা ইচ্ছে আছে। রাত্রি 8টায় বেরোবো, এখন হয়তো 6টা বাজে। দেখা ওইভাবে সরাসরি একজন চিফ মিনিস্টারের সঙ্গে হওয়া এই মুহূর্তে হয়তো সম্ভব না। এখন চলতে আন্দোলনের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে হয়তো কখনো দেখা হয়ে যেতে পারে, বা কোনো মিটিংয়ে বা কোনো সমাবেশে। কারণ এখন উনি যে উচ্চতায় পৌঁছে গেছেন ভারতবর্ষের রাজনীতিতে, উনি এই মুহূর্তে একটা অল ইন্ডিয়া ফিগার হয়ে গেছেন। কারণ আমার তো মনে পড়ে না যে এতদিন ধরে রাজনীতি করে, প্রায় আমি 80 সাল থেকে রাজনীতি করছি, আমারও রাজনীতির বয়স হয়ে গেল প্রায় 45-46 বছর বয়স, যে একজন রানিং চিফ মিনিস্টার হেরেছে, অনেক রাজ্যে হেরেছে, কিন্তু একজন রানিং চিফ মিনিস্টারকে একজন বিরোধী দলনেতা পরপর হারায় দুটো ইলেকশনে, এবং একই সঙ্গে দুটো সিটে জিতে, এ রেকর্ড বোধহয় নাই। এই রেকর্ডও নেই। ধরুন 1975 সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা চালু করেছিলেন গোটা দেশে, পশ্চিমবাংলায় লাস্ট রাষ্ট্রপতি শাসন জারি, আর আজকে এই দিনটা বোধহয় আমরা আছি রাজ্যপালের আন্ডারে, হয়তো বকলমে রাষ্ট্রপতি শাসন জারি, জানি না সংবিধানে কি আছে। একজন মুখ্যমন্ত্রীর এই যে মানে মারাত্মক মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব, হেরেও বলছে আমি হারিনি, চেয়ারটাকে ছেড়ে দেওয়ার জন্য এই যে গোটা সংবিধানকে অশ্রদ্ধা করা, গোটা বিচার ব্যবস্থাটাকে পদলেহন করা, মানে খুব খারাপ কাজ। এর থেকে আগামীকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে নতুন একটা স্বপ্ন, নতুন একটা সকাল, নতুন একটা সূর্যোদয়, নতুন করে পশ্চিমবাংলার মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। সমস্ত রাজনৈতিক দল যার মতবাদ পোষণ করতে পারে, তার বলবার জায়গা থাকতে পারে। এটাই তো আমাদের গণতন্ত্র, এটাই তো আমাদের শিখিয়েছে যে বিরোধী পক্ষ শক্তিশালী হোক, কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আমাদের আদর্শ। আজকে দিনে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল, গোটা ভারতবর্ষে আমরা যদি উত্তরের দিকে, আমরা পূর্ব দিকে তাকাই, অঙ্গবঙ্গ কলিঙ্গ, বঙ্গটা বাকি ছিল। শ্যামাপ্রসাদের মাটি থেকে যে বিজেপির যে সারবত্তা, বিজেপির যে আদর্শ যেখান থেকে শুরু হয়েছে, এটার বড় আক্ষেপ ছিল। সেই আক্ষেপের জায়গাটা আজকে অনেকটা পরিপূর্ণ হয়েছে। আমরা সবাই আশা করবো একটা ভালো গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগে যেভাবে দেশ আমাদের এগিয়ে চলছে, এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা অমিত শাহ, তার যে সুদক্ষ নেতৃত্বে অর্গানাইজেশনের একটা ভালো ভিত্তি তৈরি হয়েছে, এবং যে ভিত্তিটা আমরা বিভিন্ন তার সভা সমাবেশে গিয়ে দেখেছি,
যে তার কাজের মধ্যে যে কঠোরতা আছে, বাস্তবতা আছে, একদম পিওর জিনিসটাকে তিনি বের করে নিয়ে আসেন সংগঠনের মধ্যে থেকে। সেখানে কোনো জল দেওয়ার জায়গা নেই। যারা শক্ত ভিতের ওপর অর্গানাইজেশন গড়ে উঠবে বিজেপির, এবং একটা ভালো গভর্নমেন্ট দেবে, একটা সুশাসন থাকবে, এবং সুশাসনের মধ্যে দিয়ে আমাদের একটা বিকাশ হবে গোটা রাজ্যের, এটা তো আমরা প্রত্যাশা করছি। সেই কারণেই তো আমাদের দল বল নিয়ে এই যে 19 সালে আমরা বিজেপিতে এসেছি, কোনোদিন তো মর্মাহত হইনি। হ্যাঁ, একটা সময় আমি বামপন্থী রাজনীতি করতাম, তখন ছোটোবেলায় বুঝতাম না, সবাই সিপিএম ছিল তাই সিপিএম করেছি, তখন হয়তো মার্ক্সবাদ লেনিনবাদের প্রতি আমাদেরকে আকৃষ্ট করানো হয়েছিল। এখন পরবর্তীকালে বুঝেছি যে মার্ক্সবাদ লেনিনবাদ একটা সময় পৃথিবীতে হয়তো তার অস্তিত্ব ছিল মতাদর্শগতভাবে, কিন্তু সেটা আর সেই মতাদর্শের কোনো গ্রহণযোগ্যতা বা সেই মতাদর্শের আর কোনো ইমপ্লিসিটি আমাদের পৃথিবীতে নেই। আজকের দিনে দাঁড়িয়ে আমরা জাতীয়তাবোধ, দেশকে ভালোবাসা, এটাই আগে আমাদের প্রথম শিখতে হবে। আন্তর্জাতিকতা থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু আজকে ধরুন একটা আমাদের দেশকে পাকিস্তান আক্রমণ করছে, আমি বিকাশ ভট্টাচার্য কী বলছেন, কি শুনে তো মাথা খারাপ হয়ে যায় যে পাকিস্তানিদেরকে জল বন্ধ করা হচ্ছে কেন, বসে ওদের সঙ্গে আলোচনা করতে হবে। এগুলো শোনা যায়, এগুলো শোনার পরেও আর কি সিপিএম করা যায় বলুন তো? কোনো দিনই করা যায় না। তা আমরা ওই জন্য আর কোনো দিনই সম্ভব না। শুধুমাত্র হুজুগে বিজেপি হয়েছে এমন তো না, বিজেপির রাজনীতিটা বুঝেছি, বিজেপির মতাদর্শের প্রতি আকৃষ্ট হয়েছি। কারণ আমাদের যে রাজনীতি করতেই হবে এমন বাধ্যবাধকতা না, কিন্তু মানুষ আমাদের কাছে ভরসা করে। শিক্ষকতা করি, অনেক ছেলে মেয়ে তাকিয়ে থাকে, অনেক সাধারণ মানুষ তাকিয়ে থাকে যে স্যাররা কী বলছেন। অর্থাৎ তখন তাদেরকে মতাদর্শগত যখন বোঝায় যে বিজেপির দর্শন ভালো, আজকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদির যে ভূমিকা, প্রশংসনীয় ভূমিকা, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে এই একটা অর্থোডক্স গভর্নমেন্টকে, এই জগদ্দলকে সরানোর জন্য, জগদ্দল পাথরকে সরানোর জন্য শুভেন্দু অধিকারীর মতন একজন শক্ত লিডার দরকার, যে গভর্নমেন্টের অনেকগুলো ডিপার্টমেন্টকে যিনি পরিচালনা করেছেন, যার মধ্যে দক্ষতা আছে, স্কিল আছে, পরিশ্রমী আছে, সাহস আছে, এই যে এতগুলো গুণের সমাধান যে যার মধ্যে থাকবে, সেই তো লিডার। লিডার তো ইনবর্ন, লিডার কাউকে তৈরি করা যায় না। এবং তার যা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি আছে, তার বাবা শিশির অধিকারী, বলুন আমরা যখন বামপন্থী রাজনীতি করেছি তখনও কোনোদিন শিশির অধিকারীকে কেউ হারাতে পেরেছে, পারেনি। এই যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এটা থেকে সত্যিই তাকে হ্যাটসঅপ। শুভেন্দু অধিকারী আজকে চিফ মিনিস্টার হলেন, আগামী দিনে, আগামীকাল সরকারিভাবে হবে। সত্যি করে মনটা একদম আনন্দে উদ্বেল হয়ে আছে, কারণ এই প্রথম একজন চিফ মিনিস্টার ব্যক্তিগতভাবে যার সঙ্গে আমার সরাসরি অনেক দিনের সম্পর্ক, কথা বলা আছে, অনেক দিন একসঙ্গে সময় কাটিয়েছি। সেটা কলকাতার ওনার মানে পরিবহন ভবনই হোক, ইয়ের সামনে আপনার ওই রুবি জেনারেলের সামনে, বা ওই রাইটার্সের ওখানে যে আগে ভবনটা ছিল আপনার পরিবহন ভবন, বা কলকাতা বা বহরমপুরের সার্কিট হাউসে, সব থেকে ভালো একসঙ্গে বসে খিচুড়ি খাওয়া। ওই যে আমাদের বর্ধমান যেতে ফুটিসাঁকো মোড় পড়ে, ওইখানে একটা হোটেল আছে, উনি যখন এই ক্রস করেন ফুটিসাঁকো মোড়, ওখানে ওনার একটা বাটি রাখা থাকে, ওখানে খিচুড়ি খান। একদিন আমি ওনাকে আচ্ছা করে জিজ্ঞেস করলাম যে দাদা আপনার গায়ের রং এত ভালো থাকে কী করে? বলে জানেন আমি কোনো দিন বড়ো মাছ খাই না, মাছ খাই আমি, ছোট মাছ খাই, আর আমি তেলটাকে কম ব্যবহার করি, এই জন্য বোধহয় আপনি খিচুড়ি খান। ওনার একটা টিফিন কৌটো রাখা থাকতো ফুটিসাঁকোর ওই হোটেলে। আমরা যখন কলকাতা থেকে আসতাম বা যেতাম, উনি নর্থ বেঙ্গলে যেতেন, ফুটিসাঁকো মোড়ে যখন দেখা হতো, ওরা দেখলাম ওই কৌটোটা উনি এক্সচেঞ্জ করেন, একটা খালি কৌটো দিয়ে যেতেন ওনার সঙ্গে যারা থাকেন, আর খিচুড়ি ভর্তি কৌটো। বুঝেছিলাম যে মানুষটা এই ব্যাপারে অনেক সংযম, খাওয়া দাওয়ার ব্যাপারেও খুব সংযমী আছেন।